আজকে আমরা উপপাদ্য 42 করব। কি বলা আছে? যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্রবিন্দু দুটির সরল রেখাংশের উপর অবস্থিত হবে। মানে কি? ধরো আমি একটা বৃত্ত আঁকলাম, ধরো এটা ধরো এ কেন্দ্রীয় একটা বৃত্ত, ঠিক আছে? আর ঠিক আরেকটা পরস্পরকে স্পর্শ করে আরেকটা বৃত্ত এমন আঁকতে হবে যাতে এরা পরস্পরকে স্পর্শ করে, ঠিক আছে? তাহলে কোন বিন্দুটা স্পর্শ করলো? ধরো এই বিন্দুতে স্পর্শ করলো, আর এই হচ্ছে এর কেন্দ্র। তাহলে আমি কি করছি, এই দুটোকে ধরো কেন্দ্র হচ্ছে এটা বি, ঠিক আছে? দুটো যুক্ত করে দিচ্ছি। তাহলে যদি বলছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের ওপর অবস্থিত হবে। তাহলে কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশ কি? এ বি, এবং পরস্পরকে ধরি স্পর্শ করেছে পি বিন্দুতে, ঠিক আছে? ধরি পি বিন্দুতে পরস্পরকে স্পর্শ করেছে। তোমরা যখন কম্পাস দিয়ে আঁকবে দুটো বৃত্ত তখন তোমরা দেখবে ঠিক একটা বিন্দুতে ছেদ করেছে। আমার যেমন দেখো হাত দিয়ে আঁকা বলে আমার কিন্তু এখানে অনেকগুলো মনে হচ্ছে বিন্দুতে স্পর্শ করেছে, কিন্তু আসলে কিন্তু একটা বিন্দুতেই স্পর্শ করবে। তাহলে এবার আমি কি করছি, আমাকে প্রমাণ করতে হবে কি যে না এ পি বি এরা একই সরলরেখার উপর অবস্থিত। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে ধরি এ কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। এবার বলছে তাহলে স্পর্শ বিন্দুটি অর্থাৎ পি আর কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশ ওপর অবস্থিত হবে, মানে এ পি বি একই সরলরেখার উপর অবস্থিত হবে। আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে এ পি বি একই সরলরেখার উপর অবস্থিত, ঠিক আছে? এবার দেখো, এবার আমি প্রমাণে চলে যাচ্ছি। তো প্রমাণের জন্য আমার একটা অঙ্কনের প্রয়োজন। যেহেতু এ কেন্দ্রীয় বৃত্ত আর বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে তাহলে নিশ্চয়ই ওদের একটা সাধারণ স্পর্শক থাকবে যেটা পি বিন্দু দিয়ে যাবে, তাই তো? মানে যেটা এ বিন্দুরও স্পর্শক বি বিন্দুরও স্পর্শক। ধরি এই স্পর্শকটার নাম হলো এস টি, ঠিক আছে? এস টি ধরি স্পর্শক। এবার প্রমাণে আমরা 40 নম্বর উপপাদ্যতে পড়েছি যে একটা বৃত্তের স্পর্শক এবং ওই বিন্দুতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, তাই তো? তাহলে আমি যখন প্রমাণ করব, প্রমাণে কি বলছি, ধরো এ কেন্দ্রীয় বৃত্ত, দেখো এ কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে স্পর্শক এস টি আর এপি কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমি কি বলতে পারি, এপি লম্ব এস টি, কি তাই তো? এ কেন্দ্রীয় বৃত্তে এপি হলো ব্যাসার্ধ স্পর্শ বিন্দুগামী আর এস টি কি স্পর্শক। তাহলে আমি বলতে পারি কি এপি লম্ব এস টি 40 নম্বর উপপাদ্য অনুযায়ী। আবার ঠিক একইভাবে বি বিন্দুতে বি কেন্দ্রীয় বৃত্তে এস টি হলো স্পর্শক এবং বিপি হলো কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমি কি বলতে পারি, বিপি স্পর্শক এসটি। তাহলে এখানে কি দেখা গেল যে এসটি এর উপরে, মানে এই এসটি এর উপরে এপি অর্থাৎ এটাও লম্ব, আবার বিপি অর্থাৎ এটাও লম্ব, কিন্তু কোন বিন্দুতে, মানে পি বিন্দুতেই লম্ব। দেখো পি বিন্দু এসটি এর উপর পি বিন্দুতে এপি লম্ব আবার বিপিও লম্ব, তাই তো? তাহলে একই বিন্দুতে তো দুটো লম্ব সম্ভব না, তাই না? কেন? কারণ বিন্দুর উপরে দণ্ডায়মান ক্ষুদ্রতম সরলরেখা হচ্ছে কি লম্ব। তাহলে বিপি বিন্দুর উপরে এপি হলো লম্ব, বিপিও লম্ব,
তাহলে আমি বলতে পারি কি এ পি বি একই সরলরেখার উপর অবস্থিত। ঠিক আছে, তাহলে আমি আরেকবার আসি না, কি বললাম, বলে স্টেটমেন্ট মুখস্থ করতে হবে। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। ধরি এ কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, স্পর্শ করেছে, ছেদ না স্পর্শ করেছে। তাহলে এপি আর বিপি যুক্ত করা হলো, প্রমাণ হলো এ, প্রমাণ কি করব, এ পি বি একই সরলরেখার উপর অবস্থিত। এবার যেহেতু পি বিন্দুতে দুটো বৃত্তই পরস্পরকে স্পর্শ করেছে, তাহলে পি বিন্দু দিয়ে একটা সাধারণ স্পর্শক আঁকা যায়, অর্থাৎ এসটি। তাহলে আমি বলতে পারি প্রমাণে এ কেন্দ্রীয় বৃত্তের এর পি বিন্দুতে এসটি হলো স্পর্শক এবং পি বিন্দুগামী ব্যাসার্ধকে এপি। তাহলে আমি বলতে পারি কি এপি লম্ব এসটি। ঠিক একইভাবে বি কেন্দ্রীয় বৃত্তের এসটি হলো স্পর্শক এবং বিপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে বিপি লম্ব এসটি। তাহলে আমি কি দেখতে পারলাম, এসটি এর ওপর পি বিন্দুতে এপিও লম্ব বিপিও লম্ব। তাহলে এটা কখন সম্ভব, যখন এ পি বি একই সরলরেখার উপর অবস্থিত। ঠিক আছে, এই তিনটে উপপাদ্য 40, 41, 42 এই তিনটে উপপাদ্য আমাদের এখানে করতে হবে। আর আমি কিছু কিছু প্রয়োগ আমি করিয়ে দেব। দেখো, প্রয়োগ একটু কিন্তু করতে হবে, হ্যাঁ, কারণ প্রয়োগে 3 নাম্বার থাকে। প্রয়োগ যদি কোনো কারণে নাও করতে পারো, অন্তত একটু আঁকবে। আর যে ধরো স্টেটমেন্ট যেটা দেওয়া থাকবে সেটার সাথে যদি একটু আঁকো, তাহলে আঁকার জন্য কিন্তু 1 নম্বর আছে। তাই প্রয়োগ দেখে ভয় পেয়ে ছেড়ে দিও না, অন্তত 1 নম্বর পাওয়া যায় যদি তুমি ঠিক করে আঁকো। আচ্ছা, এবার আমরা একটু আগে চলে আসি, পেজ নাম্বার 212 পৃষ্ঠার। তো দেখো প্রয়োগ 9, প্রয়োগ 9-এ যে অঙ্কটা বলেছে, আমি একটি ও কেন্দ্রীয় বৃত্ত এঁকেছি যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, কেন্দ্র ও থেকে 10 সেন্টিমিটার দূরত্বে পি বিন্দু থেকে পিটি স্পর্শক আঁকলাম, হিসেব করে পিটি স্পর্শকের দৈর্ঘ্য লিখি। ঠিক আছে, এটা আমরা করি। প্রয়োগ 9টা আমি আর বোর্ডে লেখাচ্ছি না, ওটা তোমরা বই দেখে লিখে নেবে। হ্যাঁ, অঙ্কটা করিয়েও দেওয়া আছে, আমি তাও করিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে, পেজ 212 বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত এঁকেছি। তাহলে একটা প্রথমে ও কেন্দ্রীয় একটি বৃত্ত এঁকে ফেলি। ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকলাম। এবার বলেছে যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে এই হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা কত বলে দিয়েছে, 6 সেন্টিমিটার। আচ্ছা, এবার বলেছে কেন্দ্র ও থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত পি বিন্দুতে পিটি স্পর্শক আঁকলাম। তার মানে এটা ধরো টি, তাহলে এই হলো স্পর্শক পি বিন্দু। তাহলে এই দুটো যদি আমি এই যুক্ত করে দিই, তাহলে 10 সেন্টিমিটার কোনটা, এইটা। কেন্দ্র ও থেকে 10 সেন্টিমিটার দূরে পি বিন্দুতে আমি কি করলাম, স্পর্শক টানলাম পিটি। তাহলে তোমাকে এখানে বলতে হবে পিটি = কত। আমরা কি জানি, না স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, মানে কি ও টি লম্ব পি টি, তাই তো, পিটি এর উপর লম্ব, মানে এটা হলো কি 90 ডিগ্রি। তাহলে এটা কি লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ হলো। লম্ব, ভূমি, অতিভুজ। আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি, যে লম্ব স্কোয়ার মানে ও টি স্কোয়ার প্লাস, লেখাটা যেভাবে আছে বইতে খুব সুন্দর আছে, তোমরা এখানে শুধু বুঝে নাও, আর পিটি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = অতিভুজ স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাকে এখানে বার করতে কোনটা হবে, এইটা, ঠিক তো, পিটি বার করতে হবে।
তাহলে পিটি ইজ ইকুয়াল টু কত? ওপি স্কোয়ার মাইনাস ওটি স্কোয়ার। ওপি কত? ওপি হচ্ছে 10, 10 স্কোয়ার মাইনাস এটা কত 6 স্কোয়ার, মানে হলো 100 মাইনাস 36 64। therefore pt is equal to root over 64 is equal to plus minus 8। কিন্তু প্লাস দৈর্ঘ্যের মান সবসময় পজিটিভ হয়, মানে ধনাত্মক হয়, ঋণাত্মক মান আমরা নেব না। তাই pt is equal to কত? 8 সেন্টিমিটার হলো। তাহলে আমার বেরিয়ে গেল। কি করলাম আমি? ও কেন্দ্রীয় বলেছে, ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। আর কেন্দ্র ও থেকে পি বিন্দুতে একটা পি বিন্দু 10 সেন্টিমিটার দূরে এক পি বিন্দু থেকে ব্যাসার্ধ টানা হলো, তার মানে পিটির মান তোমাকে বার করতে হবে। আমরা জানি যে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, তাহলে ওটি লম্ব পিটি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি? ওটি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এটা কিন্তু অতিভুজ, মাথায় রেখো, এটা কিন্তু অতিভুজ নয়। পিটিটা দেখো, এটা কিন্তু সোজা এসছে, তার মানে আমরা সমকোণের একদিকে থাকে লম্ব, একদিকে থাকে ভূমি, আর এটা হলো অতিভুজ। তাহলে সেখান থেকে পিটি মান বার করছি, তাহলে ওটি স্কোয়ার মাইনাস ওটি স্কোয়ার করে এটা বার করছি। ঠিক আছে? আচ্ছা, হোমওয়ার্ক যেটা থাকবে, যেটা দেখবে করাই আছে, প্রয়োগ 10 হোমওয়ার্ক। হ্যাঁ, HW হলো 10 করাই আছে, শুধু একই রকম অঙ্ক দেখে নেবে। প্রয়োগ 10, ঠিক আছে? এরপরে আসছি 19 সালের মাধ্যমিক পরীক্ষায় একটা প্রয়োগ অ্যাপ্লিকেশন বা প্রয়োগ এসেছিল, তো সেটা আমরা একটু করব, বুঝে নেব। প্রত্যেকে কিন্তু অঙ্কগুলো করো, কারণ মাধ্যমিক পরীক্ষা তো হবে, তাই না? তাই অঙ্কে ফাঁকি দিও না। তোমরা চলে আসো পেজ নাম্বার 216, পেজ নাম্বার 216, এইটা। হ্যাঁ, এই যে এই আঁকাটা, প্রয়োগ 14, পেজ 216, প্রয়োগ 14। এটা এমপি 19-এ এসেছে, ঠিক আছে? আচ্ছা, কি বলেছে? বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করতে হবে এবি প্লাস সিডি ইজ ইকুয়াল টু বিসি প্লাস ডিএ। একটু লিখে নিন। ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করো এবি প্লাস সিডি ইজ ইকুয়াল টু বিসি প্লাস ডিএ। ঠিক আছে? দেখো, আমি একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে? ধরো কেন্দ্র ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত, পরিলিখিত মানে কি? বৃত্তের ওপরই লিখিত, উপরই মানে উপর দিয়ে একটা আঁকতে হবে চতুর্ভুজকে এবিসিডি। তাহলে
স্কেল দিয়ে আঁকলে সোজা হবে জিনিসটা। হ্যাঁ, স্কেল দিয়ে যখন তোমরা আঁকবে জিনিসটা সোজা করে নেবে। ধরো এই উপর দিয়ে আঁকলাম ABCD। এবার দেখো, যেহেতু পরিলিখিত কথাটা বলেছে, তার মানে কি, এই যে প্রত্যেকটা বাহু AB BC CD DA প্রত্যেকটা বাহু এই বৃত্তকে কিন্তু একটা বিন্দুতে স্পর্শ অবশ্যই করেছে। তাহলে আমি ধরলাম AB স্পর্শ করেছে P বিন্দুতে, সরি BC বাহু স্পর্শ করেছে Q বিন্দুতে, আর CD বাহু স্পর্শ করেছে R বিন্দুতে, AD বাহু স্পর্শ করেছে S বিন্দুতে। তার মানে কি, সবকটা দেখো কি করলাম, ও কেন্দ্রীয় বৃত্তের একটা উপরে লিখিত একটা, প্রথম কথা হলো একটা আমি কি করলাম, চতুর্ভুজ একটা এঁকে নিলাম ABCD। এবার যেহেতু AB BC CD আর DA এই চারটেই উপরে লিখিত, তাহলে নিশ্চয়ই ও কেন্দ্রীয় বৃত্তকে এরা কি করবে, কোনো না কোনো বিন্দুতে স্পর্শ করবে। তাহলে ধরে নিচ্ছি AB স্পর্শ করেছে কাকে, P বিন্দুকে, BC স্পর্শ করেছে Q বিন্দুতে, CD স্পর্শ করেছে R বিন্দুতে, আর AD স্পর্শ করেছে S বিন্দুতে। তাহলে এবার তুমি একটু ঘুরে যদি দেখো যে উপপাদ্য 41টা যদি তোমরা দেখো, কি ছিল না, ও কেন্দ্রীয় বৃত্তের বাইরের কোনো বিন্দু P থেকে যদি আমি দুটো স্পর্শক টানি, সেই দুটো স্পর্শক কি হবে, সমান হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রেও দেখো, ও কেন্দ্রীয় বৃত্ত আর বহিস্থ বিন্দুকে এ থেকে দুটো স্পর্শক কাকে টানা হয়েছে, AS আর AP। তাহলে আমি কি বলতে পারি, AS is equal to AP বলতে পারি। ঠিক আছে, ঠিক একইভাবে বি বিন্দু থেকে দুটো স্পর্শক টানা হয়েছে কি, BP BQ। তাহলে আমি কি বলতে পারি, BP is equal to BQ হলো। সি বিন্দু থেকে তাহলে একই স্পর্শক টানা হয়েছে CR CQ। তাহলে আমি কি বলতে পারি, CR is equal to CQ। এবং ডি বিন্দু থেকে দুটি স্পর্শক DR DS, তাহলে DR is equal to DS। বোঝা গেল তো? পুরো 41 উপপাদ্য অনুযায়ী এ বিন্দু থেকে দুটো স্পর্শক টানা হলো, 41 নম্বর উপপাদ্য অনুযায়ী এই স্পর্শক দুটো কি হবে, সমান হবে, তাই তো? এবার আমাকে যেটা দিয়েছে, মানে AB প্লাস CD, আমি বাম পক্ষটা লিখে নিলাম, AB প্লাস CD। দেখো AB মানে কি, AB মানে হচ্ছে AP আর PB, লিখে দিই। AB মানে হলো AP প্লাস PB প্লাস CD মানে কি, CD মানে হচ্ছে CR আর D, CR প্লাস DR। ঠিক আছে, করলাম। এবার এইটা দেখো, এবার আমি কি করছি, এপির জায়গায় আমি লিখে দিচ্ছি AS। দেখো এপির জায়গায় কে আছে, AS। PB, এই যে পিবির জায়গায় কাকে লিখবো, BQ প্লাস CR এর জায়গায় কি লিখবো, CQ, আর DR এর জায়গায় কি লিখবো, DS। আমার লক্ষ্য কি, এইটা নিয়ে আসা। এবার দেখো BC সমানকে BQ প্লাস QC। দেখো তো এখানে আছে কিনা, BQ প্লাস CQ। তাহলে আমি এটাকে আগে লিখি, BQ প্লাস CQ প্লাস, আর AD দেখো এখানে আছে AD সমান কি, AS প্লাস SD। দেখো AS প্লাস DS, AS প্লাস DS। তাহলে BQ প্লাস CQ মানে কি, আমি একবারে লিখে দিলাম BC প্লাস AS প্লাস DS মানে কি AD। এটা আমার প্রমাণ হয়ে গেল, বোঝা গেল? তাহলে এইখান থেকে আমি সহজেই এটা চলে এলাম। ঠিক আছে, এটা কিন্তু 19 নম্বর মাধ্যমিক পরীক্ষা 19-এ এসেছিল, প্রয়োগ 14। এটা খুব ভালো করে করবে, প্রয়োগ তো খুব কম করানো হয়, কারণ তোমরা উপপাদ্যগুলো মনে রাখতে পারো না, প্রয়োগ তো আরেকটু পরের কথা। কিন্তু আমার মতে প্রয়োগ একদম ছেড়ে দেবে না, প্রয়োগ কিছু কিছু করা উচিত, যেগুলো আমি করিয়ে দিচ্ছি এবং একটু ইম্পর্টেন্ট দেখেই করাচ্ছি। আর
তোমরা প্রয়োগ অ্যাটলিস্ট একটু এঁকে আসবে। এই আঁকাটার জন্য কিন্তু 1 নম্বর থাকে এবং এই লেখাটার জন্য 2 নম্বর থাকে, প্রমাণের জন্য 2 নম্বর, আঁকার জন্য 1 নম্বর। তাহলে এই ইনস্ট্রাকশন অনুযায়ী আঁকা তো যায়, তাই না? আচ্ছা, কি বলে দিয়েছে? ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ করে প্রমাণ করো এটা। তাহলে ও কেন্দ্রীয় একটি বৃত্ত আঁকলাম এবং এ বি সি ডি একটি পরিলিখিত চতুর্ভুজ আঁকলাম। আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে এর প্রত্যেকটা বাহু চতুর্ভুজে একটা বিন্দুতে স্পর্শ করবে। তাহলে আমি বলে রাখলাম কি এস পি কিউ আর। ঠিক আছে, তাহলে আমি 41 নম্বর উপপাদ্যটা যখন পড়েছি আমি দেখেছি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যখন স্পর্শক অঙ্কন করা হয় দুটো, তখন স্পর্শক দুটো সমান হয়। তার মানে আমি এখান থেকে এএস আর এসপি কি সমান, ঠিক একইভাবে ডিএস ডিআর সমান, সিকিউ সিআর সমান, বিপি বিকিউ সমান। সমানগুলো লিখে দিলাম। এবার আমি বাম পক্ষ লিখব, বাম পক্ষ অনুযায়ী ডান পক্ষ আমি বার করবো। তাহলে বাম পক্ষে এবি মানে কি? এবি মানে হচ্ছে এপি প্লাস পিবি লিখলাম। আর সিডি মানে কি? সিআর প্লাস ডিআর, তাই তো? এই যে লিখলাম। এবার এপির মান আমি জানি এস লিখলাম, পিবির মান আমি জানি বিকিউ লিখলাম, সিকিউ সিআর এর মান দেখো সিকিউ, আর ডিআর এর মান হলো ডিএস বসালাম। এবার আমি একটু সাজাবো, কেন না আমার তো এটা বার করতে হবে। এবার দেখো বিসি মানে কি? বিকিউ প্লাস কিউসি, তাহলে আমার আছে এখানে লিখে দিলাম। এই যে এই দুটোকে সাজিয়ে পাশাপাশি লিখলাম এবং পরের দুটোকে সাজিয়ে পাশাপাশি লিখলাম। এবার বিকিউ প্লাস সিকিউ মানে কি? বিসি, আর এএস প্লাস ডিএস মানে হচ্ছে এ, লিখে দিলাম। হয়ে গেল প্রমাণ। তাহলে এই কটা এই উপপাদ্য অনুযায়ী আমাদের করতে হবে। এর এই এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের কমপ্লিট হলো, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। তোমরা যেটা করবে খুব ভালো করে কিন্তু এটা কমপ্লিট করবে। সম্পাদ্য আমি একদম লাস্টে ধরবো, কারণ কম্পাসের একটু সমস্যার জন্য করানো হচ্ছে না। এরপরে আমি সিমিলারিটি অর্থাৎ সদৃশ্যতা ধরিয়ে নেব, ঠিক আছে, পরের ক্লাসটা। আর সবাই একটু পড়লে আমাদেরও ভালো লাগে, আর তোমরা ভালো রেজাল্ট করলে আমাদের ভালো লাগে, তাই তো? তাই ক্লাসগুলো একটু ফলো করো, কেমন? টাটা।